ভালো স্যার। গ্রেড পাইছো সবাই? জি স্যার। হ্যাপি? ইয়েস স্যার, স্যার। গ্রেট গ্রেট। হ্যাপি? স্যার কোন পার্টি স্যার হচ্ছে মানে হ্যাঁ, কত মার্ক থ্যাংক পেয়েছি ইউ স্যার স্যার। সেটা যদি দেখতে পারতাম একটু ভালো হতো স্যার। ভাইবার ইনপুট অনুসারে স্যার মার্কস স্যার বেশি দিয়েছেন স্যার। সব জায়গায় মার্কস বেশি বেশি দিছি, যোগ করো মার্কস তাইলেই পারবা, বুঝবা। স্যার বললাম স্যার ভাইবার মানে মার্কস, কুইজের পড়াশোনা মার্কস সবই ওই তো অনুসারে বেশি দিয়েছেন স্যার। ভাইবা প্লাস কুইজ প্লাস অ্যাসাইনমেন্ট সব মার্কস তো দিয়ে দিছি তোমাদের, তাই না? ভাইবা মার্কস বলে দিছি, স্যার কুইজের মার্কস কুইজের মার্ক দেননি স্যার, কুইজের মার্কটা দেখেন না। দেওয়া হয় না স্যার। কেন কুইজের মার্ক বলি নাই? না স্যার। না স্যার। কুইজের মার্ক বললে লজ্জা পাবা, থাক। না স্যার বলছেন স্যার, কুইজের মার্কটা বলে দিয়েছিলেন স্যার। কুইজের পরপর তো কুইজের মার্কস বলে দেই নরমালি। জি স্যার বলে দিয়েছিলেন স্যার। হাইয়েস্ট মনে হয় 16 উঠছিল আমাদের এই সেকশনে মনে হয়। না প্রপার্টি 12 স্যার আমাদের সেকশনে স্যার 2 দিন অফ ডে তে কুইজ হয়েছিল স্যার। আপনি জাস্ট অ্যাসাইন করে দিয়েছিলেন, দেন স্যার আমরা কুইজ দিয়েছিলাম। কুইজের মার্ক জানতে চাও? না স্যার। জানতে চাইলে বলতে পারি। তোমরা যদি জি স্যার দেখান স্যার। না স্যার ভিডিওটা চলে গেছে ফাইনালটা। স্যার যার দরকার শুধু তাকে দেখান। এখন দেখাইতে গেলে আচ্ছা ঠিক আছে, যার জানার দরকার সে নক করো, কারণ বাকিদের শুধু শুধু দেখায় ঝামেলা। কারণ যে অবস্থা পাইছো কুইজে তাতে তো দেখাইলে অনেকে লজ্জা পাইতে পারো। স্যার ওই রিটার্ন করে দিলেই তো হয়, তাহলে স্যার আর কারোর সবারটা গোপনই থাকবে স্যার। যার জানতে ইচ্ছা করে সে আমাকে পার্সোনালি নক করে, আমি ব্রেকডাউন দিয়ে দিব, তাহলে বুঝতে পারবা যে কি অবস্থা। তো আমাদের গ্রেড করার জন্য হিউজ অ্যামাউন্টটা বোনাস দেওয়া লাগছে, অলমোস্ট 2 গ্রেড বোনাস দেওয়া লাগছে। এখন মনে হয় তোমাদের মনে আর কষ্ট নেই, থাকা উচিত না আর কি। আর মেইন হলো গ্রেডিং করা আমার কাজ, তোমাদের কাজ হলো পড়া, কিন্তু তোমরা তো তোমাদের কাজ করতেছো না, আমার কাজ তো আমি করছি। স্যার ইনশাআল্লাহ ফাইনালে স্যার খুব ভালো হইব স্যার ভাইবা স্যার। আমি আই উইশ ফাইনালে সবাই খুব চমৎকার ভাইবা দিবা, ঠিক আছে? আর জি স্যার। ক্লাস লেকচারগুলো টাইমলি লিংক দিলে তখন ক্লাস লেকচারে পিডিএফ জমা দিয়ে দিবা, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যাসাইনমেন্টটা প্রপারলি করবা, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট তোমরা যদি চিন্তা করে থাকো স্যার ঢালাওভাবে মার্কস দেবে, দ্যাটস নট ট্রু, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট যারা ঠিকভাবে করছো তারাই ঠিকভাবে মার্কস পাইছো, যারা খারাপভাবে করছো তাদের মার্কসও খারাপ আসছে। সো অ্যাসাইনমেন্টটা যত্ন নিয়ে করবা, বুঝে বুঝে করবা। আর ক্লাস লেকচার ঠিক মতো যদি ক্লাস অ্যাটেন্ড করো এবং পড়ো, তাহলে খারাপ করার অপশন নাই, ঠিক আছে? আমি যা পড়াচ্ছি এগুলা জব ফিল্ডে গেলে একবারে ডিরেক্টলি এই জিনিসগুলাই তোমাদের ফেস করতে হবে। মানে কোনো মিস নাই। আমি তোমাদের জন্য কয়টা ছবি ফেসবুক থেকে তুলে রাখছি, আমাদেরই প্রাক্তন স্টুডেন্ট, ওটা দেখানোর জন্য যে হোয়াট ইজ হি ডুইং নাও, ঠিক আছে? কি ধরনের মেনটেন্যান্স জব সে করতেছে, ওটা তুলে রাখছি এই জন্যই যে তাহলে তোমরা বুঝতে পারো। তোমরা হয়তো এখন হাইপোথেটিক্যাল চিন্তা করতেছো যে মনে হয় আমরা জবে যাব, আমাদেরকে মনে হয় কিছুই করতে দিবে না, ব্যাপারটা তা না। কি ধরনের মেনটেন্যান্স জব করতে হয়, কত বড় ধরো জেনারেটর খুলে তাকে মানে মেনটেন্যান্স জব সুপারভিশন করতে হচ্ছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবা যে ওয়াই দিস কাইন্ড অফ সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সাবজেক্ট পড়বা, সব সাবজেক্টে ইম্পর্টেন্স এত না যে মেশিনের ইম্পর্টেন্স যতটা, স্পেশালি মেশিন 2। মেশিন 2 ছাড়া তুমি পাওয়ার স্টেশনে একদম অন্ধ, সোজা হিসাব। আচ্ছা আমরা শুরু করি, আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে কুইক শুরু করি। আমাদের ক্যাপাসিটর স্টার্ট, ইন্ডাকশন, রান মোটর গতদিন আমরা পড়েছিলাম। ক্যাপাসিটর স্টার্ট, সো এটা শুধুমাত্র স্টার্টিংয়ের সময় ক্যাপাসিটরটা সহজে উইন্ডিংটা আছে সেটা থাকবে, রানিং সময় থাকবে না। তো
এই মোটরের যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি তাহলে এখানে একটা ক্যাপাসিটর থাকতেছে অক্সিলারি উইন্ডিং এর সাথে বা স্টার্টিং উইন্ডিং এর সাথে। তো ক্যাপাসিটর সহ উইন্ডিংটা দেওয়ার রিজন কি? রিজন হলো আমরা জানি যে একটা ফ্লাক্স দিয়ে রোটেটিং ফ্লাক্স তৈরি করা যায় না, সো দুইটা লিডিং ল্যাগিং ফ্লাক্স লাগবে রোটেটিং ফ্লাক্স তৈরি করার জন্য, সো আমরা ক্যাপাসিটর দিছি। আমরা আরও একটা জিনিস জানি, টর্ক ইজ প্রফেশনাল টু IMIS সাইন অফ আলফা। আলফা মানে হলো যে মেইন উইন্ডিং এর যে কারেন্ট আর অক্সিলারি উইন্ডিং এর যে কারেন্ট বা স্টার্টিং উইন্ডিং এর কারেন্ট এর মধ্যে যে লিডিং ল্যাগিং রিলেশনশিপ, সেটার অ্যামাউন্ট যে যত ডিগ্রি সেটাই হলো আলফা। তো আলফা কেমন হলে ভালো হয়? আমরা দেখলাম আলফার ভ্যালু চেক করে যে আলফার ভ্যালু যত 90-র কাছাকাছি যাবে তত আলফার ভ্যালু হাই হবে। তো 80 ডিগ্রি দিলেই দেখা যাচ্ছে 0.98 উঠে যাচ্ছে। সো এরপরে বেসিক্যালি আমরা আর ইনক্রিজ করি না, ইনক্রিজ করলে আবার ইম্পিডেন্স বেড়ে যাবে, ইম্পিডেন্স বেড়ে গেলে স্টার্টিং উইন্ডিংয়ে কারেন্ট কমে যাবে, দ্যাটস আ প্রবলেম। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে 80 ডিগ্রি কাছাকাছি রাখছি। তো ক্যাপাসিটর না দিলে 80 ডিগ্রি আনা যায় না, কারণ হলো দুইটাই যদি ল্যাগিং হয় সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম 35 ডিগ্রির মতো আনা যায়, যেটা স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। তো এই জন্য আমরা ক্যাপাসিটর দিয়ে এই কারেন্টটাকে লিডিং করছি যাতে আলফার অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি পর্যন্ত অ্যাচিভ করা যায়। So that's how we did it, and during a starting condition আমাদের যেহেতু আলফার ভ্যালু বড়, আমরা একটা ভালো অ্যামাউন্টের টর্ক পাচ্ছি। মোটরটা স্টার্ট হওয়ার জন্য, হেভি লোড নিয়ে স্টার্ট হওয়ার জন্য একটা ভালো অ্যামাউন্টের টর্ক পাই। তো এখানে একটা সুইচ আমরা দিয়ে দিছি, যেহেতু রানিং কন্ডিশনে মোটরের রোটর থেকে একটা ফ্লাক্স তৈরি হবে আর মেইন উইন্ডিং এর একটা ফ্লাক্স থাকবে, দুইটা ফ্লাক্সের রোটেটিং ফ্লাক্স যেহেতু রোটেশনাল কন্ডিশনে পাওয়া যায়, সো স্টার্টিং উইন্ডিংটা আসলে রানিং কন্ডিশনে না থাকলেও চলে। তো এই জন্য আমরা এই সুইচ দিয়ে চাইলে এটাকে ওপেন করে দিতে পারবো। এখন একটা কোয়েশ্চেন হতে পারে, স্যার এটা তো ভালোই ছিল, আলফার অ্যাঙ্গেল বড় ছিল, রোটেশনাল অবস্থায় খুলে দিব কেন? হ্যাঁ, থাকলে কি হয়? থাকলে যেটা হয় সেটা হলো এই ক্যাপাসিটর সহ উইন্ডিংটা একটা পাওয়ার লস করবে, হয়তো দেখা যাচ্ছে যে পাওয়ারের রিকোয়ারমেন্ট একটু বেশি থাকবে, তো বাট নয়েজ কম থাকবে এবং আমরা বেশি টর্ক পাবো। এটা হলো অ্যাডভান্টেজ, আর ডিসঅ্যাডভান্টেজ হলো একটু পাওয়ার লস বেশি থাকবে। সো এই সুইচটা রাখবো কি রাখবো না, মানে এটাকে পার্মানেন্টলি রাখবো না খুলে দিব, সেটা একটা ডিসিশনের বিষয়। যদি খুলে দেই তাহলে ক্যাপাসিটর স্টার্ট মোটর বলবো, আর যদি খুলে না দেই সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটর স্টার্ট রান মোটর বলবো, যদি if we keep it for permanently in the motor. So in this case we are keeping it permanently in the motor, and the auxiliary winding and the main winding both are staying during the running condition. So in that case we get like three fluxes. One is from the main field, another one from auxiliary field, and the third one from the rotor. And as we know that we cannot have like rotational flux from one winding, so we added a secondary winding. Usually we open it up, but if we have like three fluxes, we can easily optimize it for less vibration, less noise, and this kind of thing. That's why sometimes we keep it. And also as the capacitor is permanently connected, so this alpha angle is always remaining in the rotor flux, in the motor, so the torque is always high even during the running condition. So there are few things that we can improve using permanent capacitor. Number one is noise, and the second one is power factor. As the auxiliary winding is drawing leading current, so it will improve the power factor. We already discussed about that using vector diagram. So the second question comes whether we should use a single capacitor or double capacitor. So if we use a single capacitor, then we cannot optimize this motor for starting condition and running condition both. So in that case we decided, okay, so if there is one capacitor, we will optimize it for running condition usually. As an example, for ceiling fan case, during starting it actually makes some noise, but during running condition it becomes quieter and more efficient. So this kind of motor is optimized for like running condition. So what if we want to optimize it for both starting and running condition? Then we have to actually use two capacitor for that. So if you use two capacitor in parallel, one for the one smaller value capacitor and another one is larger value capacitor. So during startup we will connect both of them, and the capacitor actually adds up when they are in parallel. So the value of capacitance will be higher during a startup and will be low during running condition, as we are going to open it up during running condition. So that's the principle if we use two capacitors in parallel. And the advantage associated with this two capacitor method is it can definitely, as we are optimizing it for starting and running condition, it will be able to handle heavy load, and also extremely quiet operation, efficiency, power factor can be improved, and ability of 25% overload, those kind of thing will be added up in the list of advantages. So
There are two methods actually to open up the capacitor. As we know before, like we can use relay or centrifugal switch to open up any winding or any kind of thing in motor. So we'll use the same method here, relay or centrifugal switch, to open up the secondary capacitor that we added up to optimize the starting and running both condition. So as we know that if we use two capacitor, there is a probability that one of them is damaged. So as you know, capacitor get damaged very frequently, like once a year or twice a year. So if we have two capacitor, there is more probability that one of them will go wrong. So that's why it's better to have like one capacitor and a auto transformer if possible. It will be little bit expensive, but more reliable. So one capacitor will be in the secondary of the auto transformer, and the primary turn ratio we can change it using tap. So when we place it in the starting condition, the primary winding will be less, and when we place it in the running condition, then primary winding will be more and the secondary will be less. So the turn ratio actually changes when we change the taps from start to run. So we know that from secondary to primary, we can like transfer the capacitance value. Like the capacitance, if we put a capacitance in secondary, the value that is effective in the primary winding is different based on their turn ratio. So the equation for that is primary winding capacitance is equal to capacitance into K square. K square is K depend on turn ratio of the primary and secondary winding. So we can do this thing using auto transformer, and that's how we can get a two value capacitor using one single capacitor. So that's the review of last class. Let's start today's class with a different topic. Sorry, that's not the one. This is the one. Okay. Today's class will start with a mathematical problem. Very important. Why very important? This is the basic calculation of any kind of single phase induction motor, any kind of single phase induction motor. So if you know this calculation, you can find out the value of resistance, capacitance, inductance, winding value, winding current, winding alpha angle, and those kind of parameters. Very simple calculation, but very powerful. So let's write it. Very, very important problem. So we have a 250 watt, 230 volt, 50 hertz capacitor, start motor. Keep it in mind, it's capacitor start motor. Okay. Then main winding impedance Zm is equal to 4.5 plus J 3.7. It's given. Okay. So also the auxiliary winding current ZA equal to 9.5 plus J 3.5. It is also given. So we have main winding impedance, we have auxiliary winding impedance available, and the question is number one, the value of capacitance for alpha equal to 90 degree. If we want to keep alpha equal to 90 degree, what should be the value of the capacitance? That is the first question. Okay. And the second question, magnitude and phase of IM, main winding current, and also auxiliary winding current. So let's summarize it again. We have a motor, single phase capacitor start motor. Let's write it single phase, definitely. Single phase capacitor start motor, which has whose rating is like 250 watt, 230 volt, and 50 hertz is its frequency. And the impedance of both winding are given.
The main winding impedance is 4.5. That is the resistance of main winding, and this is the reactance of main winding. Also, at the same time, the resistance of auxiliary winding and reactance of the auxiliary winding is given. So the question is, what value of capacitance will make the angle between them equal to 90 degree? So what can we do? First thing that we should do is let XC be the reactance. যেহেতু আমাদের একটা ক্যাপাসিটর কানেক্ট করা লাগবে, তাই না? আচ্ছা, তার আগে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে নেই, এসব কথা পরে লিখি। So we have a source. The voltage of that source is 230 volt. Frequency is 50 hertz. Single phase supply, definitely. Single phase supply. So this is given in the question. Okay. So then the main winding impedance is given. So resistance, let's split it in resistance and the reactance. This is our main winding. So main winding current is IM. So what is the resistance of main winding? How much? Anyone? Can you see the resistance of the main winding? Yes, sir. 4.5 plus J 3.7. 4.5. So the reactance is 3.7. Very simple. And also we have auxiliary winding. So we need to add a capacitor with that. First draw a switch as it is capacitor start motor. So then we have to add a capacitor with it. Its value is unknown at this moment. Okay. So then we have resistance of 9.5 and reactance of 3.5 plus, that means inductive. Okay. So resistance and inductive reactance. Okay. The value of resistance is 9.5 and the value of reactance is 3.5. And we don't know the value of capacitance. So let's let it's XC. So XC should be the value that will make the angle 90 degree. Okay. So we have to choose XC value of capacitor carefully, so that the leading lagging relationship between two different current should be equal to 90 degree. So this is our IS, starting winding current. So now at this moment, let XC be the reactance of the capacitor. Xc equal to কি 1/2 pi fc. Okay. So আমরা xc টা ধরে নিলাম, that is the reactance of capacitance. ক্যাপাসিটর তো একটা রিঅ্যাক্ট্যান্স আসবে 1/2 pi fc করলে, that is xc for alpha equal to 90 degree. Alpha equal to 90 degree করার জন্য xc এর ভ্যালুটা, যে ভ্যালু রিঅ্যাক্ট্যান্স লাগবে সেটাকে আমরা ধরে নিলাম xc. Any question till this point? No. Okay. So let's do one thing then. Hello, sir. Then Zm equal to 4. sir. হ্যাঁ প্লিজ। স্যার আমি হচ্ছে স্যার আলফার মানে 90 ডিগ্রি কেন করব স্যার, মানে অন্য কোন ডিগ্রিতে করা যাবে না? হ্যাঁ করা যাবে, যদি কোশ্চেনে জিজ্ঞেস করে এখানে আলফা ইকুয়াল টু 50 করো, 50 করতে হবে। So the question is how much capacitance is needed for alpha equal to 90 degree. That's plain. বুঝতে পারছো? আর মানে হচ্ছে আমি আমার স্যার অ্যাঙ্গেলটা অনুযায়ী স্যার আমি হচ্ছে মানটা চেঞ্জ করতে পারবো এখানে। হ্যাঁ, এটা এখন যদি তোমাকে বলে যে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, যে ক্যাপাসিটরের ভ্যালু ধরো দেওয়া আছে, তোমাকে যদি জিজ্ঞেস করতে পারে আলফা কত, যে কোনো একটা তো জানা থাকতে হবে। সো the design criteria is alpha should be equal to 90 degree. So how much should be the capacitance? So it could be like 80 degree, 70 degree, 60 degree, whatever. So alpha is given, so we are trying to find out the value of capacitance. ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। Okay, in that case Zm equal to 4.5. We know Zm equal to 4.5 plus J 3.7. So let's convert it to polar. Can you make it polar? Anyone using calculator? Yes, sir. Yes, sir. Yes, sir. জি স্যার।
How much it comes? স্যার 5.83 আর অ্যাঙ্গেল হলো স্যার 39.4 39.4 degree. Okay. So this is the impedance of main winding. So let's draw the vector diagram then. So this is the voltage. So main winding current will be lagging by 39.5 as the main winding impedance is 39.5 degree polar. Okay. So main winding এর যে impedance এর যে angle থাকে সেই অনুযায়ী তো main winding এর current lag করবে. So the main winding current is lagging IM by how much angle? 39.4 degree. Okay. So the auxiliary winding current, how much it should lead? So as we know, the alpha is 90 degrees. So it must be like that, as alpha is 90 degree. So this is 90 degree angle. Okay. So this is our starting winding current. Leading, sir. So how much should be the angle here? Sir, 50.6. Minus 50.6. Minus over. It should be minus as this is plus. Okay. So this is our IS should lead V by 50.6 degree. As IM lags behind V by 39.4 degree. So IA must lead V by minus 50.6 degree to make alpha equal to 90 degree. Alpha 90 degree করার জন্য this should be the settings of IM and IA. Sorry, it should be IS also. So we are denoting it with IS. Okay, so till now we decided that we need 50.6 degree leading current in auxiliary winding. So now for auxiliary winding. Now for auxiliary winding, we know ZA equal to, how much is ZA? According to our new calculation, 9.5 plus, what should be the new impedance? 9.5 plus J, anyone? 3.5 minus XC. Minus XC, correct you are. This is the new impedance of ZA. So let's write it down. ZA equal to 9.5 minus J 3.5. It was 3.5, isn't it? 3.5 minus XC. Sorry, it should be plus. 9.5 plus J 3.5 minus XC. This is our new auxiliary winding impedance. So if we try to find out 10 phi auxiliary winding for auxiliary, what should be the equation? How can we find 10? 10 is equal to 10 is what? Perpendicular by base. Yes, sir. Isn't it? Perpendicular by base. What is the perpendicular value? 3.5 minus XC. This is the lombo and this is Bhumi. Okay, this is the base and this is the perpendicular part. So 3.5 minus XC divided by base 9.5. Lombo by Bhumi kollam. Huh? So lombo by Bhumi 10 phi. Do we know the value of phi? Definitely we already found the value of phi. It should be 50.6. এটা তো ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, তাই না? 10 ইম্পিডেন্সের অ্যাঙ্গেল শুড বি রিঅ্যাক্টিভ বাই রিয়েল। ওকে, তাহলে 10 minus 50.6 is equal to 3.5 minus XC divided by 9.5. Can we find the value of XC from this equation? Yes, sir. Can you calculate it, please? How much the value of XC becomes? How do you even imagine যে 8 খাসির মাংস এটা তোমার
forknife দিয়ে একটা করার উপায় আছে। সাথে আবার দিচ্ছে একটা রোস্ট which is more even difficult, even more difficult যেখান থেকে এটা মাংস স্যার 15.065 15.065 স্যার 15.1 আসছে আমারটা আর কি। maybe this is correct, 15.065. Okay, স্যার 15.06 it should be 15.06 approximately. So this is the value of xc. As we know the value of xc, we also know that x equal to, what is the value of xc? 1 by 2 pi f c is equal to 15.06, and we also know then c equal to what? 1 by 2 pi f is equal to 50 into 15.06. Can you do the calculation now again? জি স্যার। So value of frequency is 50 hertz, so we put 50 here. Rest of the thing is known already. Sir, 2.11 into 10 to the power 4. 10 to the power minus 4. So if we make it 10 to the power minus 6, it becomes 211 into 10 to the power minus 6. We shifted the point like 2 digit behind, so it will become 10 to the power minus 6. So that equal to 211 microfarad. Okay. So you can write it as farad also, doesn't matter. But usually we write the value of capacitance in microfarad. So that's why we converted it to microfarad. Okay. So we need to go to shop and find out 211 microfarad capacitor to make that 90-degree splitting. Is it clear? Very simple calculation. And now if I ask that if you have to make it like 80-degree, can you do it? জি স্যার জাস্ট জি স্যার। Just you have to do the calculation for 80-degree. Very simple. And if I ask that the alpha value is 80-degree already given or 90-degree given, okay. The capacitor value is given. Can you find out the value of alpha? Yes, sir. জি স্যার, করতে পারবো স্যার। That's more easy. That's more easy. So if the value of capacitance is given, you just need to calculate the value of impedance in polar, and you can find the value of leading angle from the auxiliary winding, and also you can find the value of lagging angle from the main winding. You can add it up. It's simple. Add করলে হয়ে যাবে, তাই না? So this is very simple. And also let me show you one thing. So we know the value of main. Can we find out the value of main winding current now? This is our total current I. Okay. So main winding current. So part B, solution of part B. আলফার ভ্যালুটা স্যার যদি স্যার আলফা বার করতে বলে তখন স্যার এটা স্যার একটু দেখিয়ে দিবেন স্যার, বুঝি নাই আমি। আলফা বের করতে বলে কোনো টেনশনের কিছু নেই, এই উইন্ডিং এর ইম্পিডেন্স বের করবা, এই উইন্ডিং এর ইম্পিডেন্স বের করবা। এই যে যেমন মেইন উইন্ডিং এর ইম্পিডেন্স বের করে আমরা বলছি মেইন উইন্ডিং ল্যাগিং, আর অক্সিলিয়ারি উইন্ডিং ইম্পিডেন্স বের করলে কি হবে? লিডিং। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল যোগ করে দিবা, ডান। আচ্ছা স্যার, আরো সোজা, এত ক্যালকুলেশনও করা লাগবে না। স্যার ওইটার ক্যালকুলেশনটা একটু ছোট হবে, আরো ছোট হবে, তাই না? আচ্ছা, নেক্সট কাম টু ডিফারেন্ট পয়েন্ট। আমরা মেইন উইন্ডিং এর কারেন্ট বের করতে যাচ্ছি। ভোল্টেজ তো আমাদের রেফারেন্স, তাই না? তাহলে ভি কত আছে আমাদের? ভি ডিভাইডেড বাই জেড এম, এটা হবে মেইন উইন্ডিং এর কারেন্ট, তাই না? আই ইকুয়াল টু ভি বাই জেড। তাহলে ভি কত আমাদের? 230 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, যেহেতু আমাদের ভোল্টেজ হলো রেফারেন্স। আর মেইন উইন্ডিং এর ইম্পিডেন্স উই অলরেডি নো 5.82 অ্যাঙ্গেল 39.4 degree. So if we do the calculation, we can find out the main winding current. Also, if we want to find out the auxiliary winding current, that means IS, V divided by ZA. What is the value of V? Same, 230 angle 0 degree. What is the value of auxiliary winding impedance? That is 9.5 plus J 3.5 minus XC. 9.5 plus J 3.5
minus XC. We already know the value of XC, so let's put it 9.5 plus J 3.5 minus 15.06, isn't it? Yes, sir. Okay, if I am correct, then 230 angle 0 degree. You can convert it to polar and then divide it with the like 230. You can divide 230 with the result of this, or you can do it directly using calculator. Some calculator now allows to do a division of like polar and rectangular simultaneously. And if your calculator doesn't allow you to do that directly, so you just convert it to polar and then do the division. Okay, so this is the value of starting winding current and this is the value of main winding current. Now the total current I, if they ask you to find out the total current, it is very simple, IM plus IS. Okay, if they ask you to find out the power, P equal to VI cos theta. Sir. So what is the value of theta? This theta is the like দুইটা angle is different, sir. no, phase difference between voltage and main winding current, main current and total current. আমি তো পাওয়ার যখন বের করব, পাওয়ার বের করতেছি কোথা থেকে? আমরা এইখান থেকে পাওয়ার বের করতেছি না, তাহলে এইখানে যে ভোল্টেজ আছে ভি আর এর মধ্যে কারেন্টের যে অ্যাঙ্গেল ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল, ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা কি? টোটাল কারেন্টের অ্যাঙ্গেল। কিন্তু টোটাল কারেন্টের অ্যাঙ্গেল কোথায় পাবো? এই কারেন্ট যখন টোটাল কারেন্ট বের করব তখন এটাকে পোলারে নিলে একটা অ্যাঙ্গেল আসবে না, দ্যাট ইজ আওয়ার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ক্লিয়ার? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কার কার মধ্যে অ্যাঙ্গেল বলো তো? P equal to VI cos theta. এটা হ্যাঁ VI cos theta। এই ভি এ এর মধ্যে যে অ্যাঙ্গেল, তাই না? এই দুইটার মাঝখানের যে অ্যাঙ্গেল সেটাই আমাদের থিটা। তাহলে এই ভি আর এই আই কি? ভি তো আমাদের সাপ্লাই ভোল্টেজ, এই আইটা কি? টোটাল কারেন্ট। তাহলে ভোল্টেজ আর টোটাল কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই হলো আমাদের থিটা। ভোল্টেজ আর টোটাল কারেন্ট অ্যাঙ্গেল কই পাবো? কারেন্টের অ্যাঙ্গেলই তো, কারেন্টের অ্যাঙ্গেলই পাবো, কারণ ভোল্টেজের অ্যাঙ্গেল তো জিরো। তাহলে কারেন্টের অ্যাঙ্গেল লিডিং ল্যাগিং যাই হোক সেটাই আমাদের এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এই যে এইখান থেকে যদি দেখো তুমি, এটা যদি আমরা এভাবে সমান্তরিক আঁকি, তাহলে এইটাই আমাদের কি? টোটাল কারেন্ট আই। এইটা হলো আমাদের থিটা। এইটা না, কিন্তু এটা কিন্তু আলফা। আইএম আর আইএস এর মাঝখানে অ্যাঙ্গেল যেটা, সেটা হলো আমাদের আলফা অ্যাঙ্গেল। বাট ভি এন্ড আই এর মাঝখানে যে অ্যাঙ্গেল, দ্যাটস আওয়ার থিটা, দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমাদেরকে যদি পাওয়ার বের করতে বলে, পারবো না? পি ইকুয়াল টু ভিআই কস থিটা, পারবো কিনা? আচ্ছা, এখন দেখো যে এই ম্যাথের পাওয়ারটা তোমাদেরকে আমি দেখাইতে যাচ্ছি। এখন দেখো যে আমি যদি বলি যে এই কারেন্টের ভ্যালু এই থিটা, ধরো তুমি এটা একটা মানে একটা এক্সেলে সূত্র লিখে লিখে তুমি এটা পুরোটা ম্যাথটা সলভ করার মতো ব্যবস্থা করছো, যে ভ্যালুগুলো বসাইলে তোমার রেজাল্ট দিয়ে দেয়। করা যাবে না? এক্সেলে ধরো সূত্র বসায় আমরা ক্যালকুলেশন করলাম যে এটার ভ্যালু এখানে যাবে, ওইটার ভ্যালু এখানে যাবে, ক্যালকুলেশন হয়ে রেজাল্ট আসবে। ধরো বা তুমি একটা ছোট প্রোগ্রামিংই তৈরি করে ফেললা, যেখানে আমাদের এই ভ্যালুগুলো বসাইলেই ধরো মেইন উইন্ডিং এর ইম্পিডেন্স কত, অক্সিলারি উইন্ডিং এর ইম্পিডেন্স কত, ভ্যালুগুলো বসাইলে আননোন ভ্যালুটা দেখায় দেয় ক্যালকুলেট করে। এরকম যদি আমরা তৈরি করি, তাহলে দেখো যে আমরা যদি চাই যে এই আই এর অ্যাঙ্গেল জিরো হইতে গেলে ক্যাপাসিটরের ভ্যালু কত নেওয়া লাগবে, ক্যাপাসিটরের ভ্যালু বাড়াইতে কমাইতে থাকলাম, আই এর অ্যাঙ্গেল কখন জিরো হচ্ছে সেটা দেখতে পারবো, পারবো না? সব ক্যালকুলেশন হয়ে আমাদের আই এর অ্যাঙ্গেল আসবে, ক্যাপাসিটর ভ্যালু কখনো বাড়াবো কখনো কমাবো, দেখবো আই এর অ্যাঙ্গেল বাড়ে কমে, কত হয়, কখন জিরো হয়। তাহলে এখানে কি পাওয়ার ফ্যাক্টর অ্যানালাইসিস করা সম্ভব না, যে পাওয়ার ফ্যাক্টর কখন সবচেয়ে বেস্ট হয়? সম্ভব স্যার। হ্যাঁ সম্ভব। আবার দেখো যে আমি বিভিন্ন ভ্যালুর ক্যাপাসিটর দিলাম, দিয়ে পাওয়ারের ভ্যালু আমি দেখতে থাকলাম, যে ক্যাপাসিটর ভ্যালু বাড়াইলাম কখনো, ক্যাপাসিটর ভ্যালু কখনো কমাইলাম, কমাইলে সব প্যারামিটার চেঞ্জ হবে, একই সাথে পাওয়ারের ভ্যালুও চেঞ্জ হবে। তাহলে আমি কি অপটিমাম পাওয়ার বের করতে পারবো না? সবচেয়ে কম পাওয়ার কখন নিচ্ছে মোটরটা, কত ভ্যালুর ক্যাপাসিটরের জন্য? পারবো কিনা? Yes, sir. পারবো, sir. দেখছো? তাহলে এই যে একটা ম্যাথ দিয়ে আমরা পাওয়ারের অ্যানালাইসিস করতে পারতেছি, আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারতেছি, আমরা আলফার ভ্যালু বের করতে পারতেছি, আমরা ইভেন টর্কও বের করতে পারবো। টর্ক কত? টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এম
আইএস সাইন অফ আলফা। আলফা আমরা জানি, আইএস জানি, আইএম জানি, ঠিক আছে? তাহলে টর্ক এটার প্রপোর্শনাল হবে। প্রপোর্শনাল থেকে ইকুয়াল করতে গেলে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টের ভ্যালু আমরা সে কিছু একটা ধরে নিলাম, তাহলে এখান থেকে টর্কেরও একটা ভ্যালু আমরা পাবো কিনা? এই কে 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 প্যারামিটার বের করার আরেকটা সূত্র আছে, সেটা মানে তুমি নেটে সার্চ দিলে পাবা, হাউ টু ফাইন্ড আউট কে। দেখবে একটা সিম্পল একটা সূত্র আছে, আমরা অত ভেজালে না যাই, কে এর ভ্যালু ধরে নিলাম 1, ধরো ফর ইনস্ট্যান্ট, যাই বের হোক ওটা তো প্রপোর্শনাল হবে। তাহলে আমরা টর্কের গ্রাফ আঁকতে পারবো না এখান থেকে? বিভিন্ন ভ্যালুর জন্য, বিভিন্ন কারেন্টের জন্য, বিভিন্ন আইএস এর জন্য, বিভিন্ন আলফার জন্য টর্কের আমরা কি দেখতে পারবো না যে টর্ক কখন ম্যাক্সিমাম হয়? পারবো? ক্লিয়ার হইতে পারিনি স্যার। ধরো ধরো আইএম এর ভ্যালু তো আমরা পাইছি, তাই না? আইএম এর ভ্যালু পাইছি, আইএস এর ভ্যালু আইএস এর ভ্যালু পাইছি, আলফার ভ্যালু আমরা পাইছি, তাই না? পাইছি। এখন এখন উপরে গুলো চেঞ্জ করলে কি এগুলো সব চেঞ্জ হবে না? জি স্যার। Yes, sir. তাহলে টর্কের ভ্যালু কি চেঞ্জ হবে? Yes, sir. Sense over, sir. ডেফিনেটলি হবে। তাহলে আমি বলতে পারি যে মেইন উইন্ডিং এর কারেন্ট চেঞ্জ করলে কেমন টর্কের ভ্যালু কেমন চেঞ্জ হয়, অক্সিলারি উইন্ডিং এ কারেন্ট চেঞ্জ হলে টর্কের ভ্যালু কেমন চেঞ্জ হয়। আমি আলফা চেঞ্জ করে দেখলাম, আলফা চেঞ্জ হলে এদিকে যদি আলফা চেঞ্জ হয় টর্কের ভ্যালু কেমন হয়। আলফা চেঞ্জ করে দেখলাম, আইএম চেঞ্জ করে দেখলাম, আইএস চেঞ্জ করে দেখলাম, ঠিক আছে? এগুলা চেঞ্জ করে দেখলাম, সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করে দেখলাম, সবই চেঞ্জ করে করে কি আমরা দেখতে পারবো না যে টর্কের ভ্যালু কেমন হয়? Yes, sir. তাহলে দেখো এখান থেকে এই টর্কের অ্যানালাইসিসও করা সম্ভব যে কখন আমরা ম্যাক্সিমাম টর্ক পেতে পারি। সিমুলেশন করলে তুমি যদি পারমুটেশন কম্বিনেশন করতে থাকো, বিভিন্ন ভ্যালুর আইএম দাও, বিভিন্ন ভ্যালুর আইএস দাও, বিভিন্ন ভি দাও, বিভিন্ন সি দাও, আর যদি তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা স্টোর করতে থাকো, প্রোগ্রামিং করছো না তোমাদের কি পিএল করছো, PL1? Yes, sir. Courses, sir. আচ্ছা বিভিন্ন ভ্যালুর ধরো ফল লুপ দিলা, ফল লুপ দিয়ে একবার সির ভ্যালু ফল লুপের মধ্যে রাখলা, রেখে টর্কের ভ্যালুটা স্টোর করলা, স্টোর করে ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি বের করে নিলা, ম্যাক্সিমাম টি, ঠিক আছে? টি ইকুয়াল টু ম্যাক্স টি। তো টির ম্যাক্সিমাম ভ্যালু এখানে স্টোর হইতে থাকবে, এবং কোন কোন প্যারামিটার মানে কোন কোন প্যারামিটারের জন্য আমরা এই ভ্যালুটা পাইছি সেটা আমরা করসপন্ডিং স্টোর করে রাখলাম। তো এরপরে ধরো প্রথমে সি চেঞ্জ করলাম, তারপরে ধরো আইএম এর রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এগুলো চেঞ্জ করলাম, তারপরে হলো স্টার্টিং উইন্ডিং এর ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এগুলো চেঞ্জ করে দেখলাম, সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করে দেখলাম, এবং এই টর্কের ভ্যালু স্টোর করতে থাকলাম বিভিন্ন কম্বিনেশনের জন্য। 1 ঘন্টা ধরে সিমুলেশন চালালাম, তাহলে একটা বেস্ট কম্বিনেশন বেরোয় আসবে না? ইয়েস স্যার। এই যে বেস্ট কম্বিনেশন পাইলে আমরা বেস্ট টর্ক কখন পাবো সেটাও আমরা এইভাবে বের করে আনতে পারি। দেখছো? তাহলে আর&ডি কিভাবে চিন্তা করবে বুঝতে পারছো? খালি একটা ম্যাথ করলেই যে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল তা না। এই ম্যাথটা করলে এটা সলভ করতে পারো, দ্যাটস নট দ্য ক্যাপাবিলিটি। দ্য ক্যাপাবিলিটি ইজ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অপটিমাম পয়েন্ট ফর এ স্পেসিফিক মোটর। সো একটা সিম্পল ম্যাথও তোমাকে অনেক রকমের আইডিয়া দিতে পারে। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এই জন্যই বলি যে লার্ন বাই ইউর হার্ট, নট অনলি দ্য ওয়ার্ডস অফ বুক। তাহলে যদি পুঁথিগত বিদ্যাই থেকে যায় ওটা তোমার কোনো কাজে আসবে না। সো এই যে একটা সিম্পল ম্যাথ, এটা কিন্তু অনেক পাওয়ারফুল আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে অনেক প্যারামিটার বের করার জন্য। দ্যাটস ওয়াই আই টুক অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু এক্সপ্লেন দিস ম্যাথ প্রবলেম। সো বইয়ে কিন্তু শুধু এইটুকু পর্যন্ত আছে, এরপরে আর কোনো কথাবার্তা নাই। তো এইটুকু হলো আমি এক্সট্রা তোমাদের দেখাইলাম যে আরো কি কি আমরা করতে পারি এই সেম ইনফরমেশন দিয়ে। দ্যাট ইজ নট পার্ট অফ লাইক ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন এখানে এন্ড। Okay, so that's the end of single phase induction motor, end of single phase induction motor. Now I expect you to be your own boss, কারণ এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর nobody will teach you single phase induction motor in your lifetime, for your lifetime, nobody. This is the last time someone is academically teaching you single phase induction motor. Okay, so this is the syllabus for quiz 1. So quiz 1 is not for only grades, quiz 1 is for life. এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের জন্য যখন প্রিপারেশন নিবা তখন চিন্তা করবা যে am I the boss? Can I supervise many diploma engineers? Can I run a department where I can give decision about single phase induction motor? এগুলো কোয়েশ্চেন করে তারপর কুইজের জন্য প্রিপারেশন নিবা। বাট অ্যাজ ইউ হ্যাভ টু বি দ্য বস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সো মেনি ওয়ার্কার্স। ঠিক আছে?
তো লার্ন লাইক এ বস। থ্যাংক ইউ স্যার। স্যার কুইজ কবে স্যার? কুইজের তোমরা প্রিপারেশন নাও, আমি কুইজের ডেট দিব। যারা আর্লি প্রিপারেশন নিতে পছন্দ করো তাদের জন্যই আমি কুইজের সিলেবাসটা দিয়ে দিলাম, যাতে তোমাদের প্রিপারেশনের সমস্যা না হয়। তোমরা প্রিপারেশন নিতে থাকো, এতটুকু পর্যন্তই কুইজ 1 নিব আমি। ওকে স্যার। পরীক্ষার আগের রাতের জন্য এসব জমায় রেখো না, স্পেশালি মেশিন সাবজেক্টটা জমায় রেখো না। ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। অন্য জিনিস জমায় রাখো, কিন্তু মেশিন জমায় রেখো না। আচ্ছা, এরপরে আমরা চাচ্ছি যে আমরা ইন্ডাকশন মোটরের প্রিন্সিপালে একটু যাই। যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে একটা ফ্লাক্স আছে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, ইটস রোটেটিং রাউন্ড দ্য রোটর। তো এটা যখন ঘুরতে থাকে, ঘুরে ঘুরে কাট করে, এখানে ভোল্টেজ ইনডিউস হয়, কারেন্ট ফ্লো করে। যেহেতু দুই পাশে শর্ট সার্কিট রিং লাগানো আছে, কারেন্ট ফ্লো করলে সেও একটা ফ্লাক্স তৈরি করে, লেন্জের ল অনুযায়ী অপোজ করতে যায়, সে ঘুরতে থাকে। এই সূত্রগুলো আমরা বলছি না? প্রথমে হলো ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে ফ্লাক্স কাট করলে ভোল্টেজ ইনডিউস হবে। ভোল্টেজ ইনডিউস হলে কি হবে? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বলছে যে কারেন্টের ডিরেকশনে যদি আমরা থাম রাখি তাহলে চারপাশে একটা ফ্লাক্স তৈরি হবে, ওই অনুযায়ী এখান থেকে একটা ফ্লাক্স তৈরি হবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অনুযায়ী। তো এই ফ্লাক্সটা তৈরি হলে এই ফ্লাক্সটা মেইন ফিল্ড ফ্লাক্সের সাথে ইন্টারাকশন কেমন হবে সেটা আমাদেরকে বলছে লেন্জেস ল। লেন্জেস ল কি বলছে? উৎপন্ন হওয়ার মূল কারণকে অপোজ করবে। তো উৎপন্ন হওয়ার মূল কারণকে ঘুরে ঘুরে কাট করতেছে, তাহলে আমি যদি এটাকে এর সাথে ঘুরা শুরু করি তাহলে তো আমাকে কাট করতে পারবে না, তাই না? যে আমরা ছোটবেলায় বলতাম না যে ধরতে পারবে না, পারবে না, ওই রকম অবস্থা। এটাও তার পিছে পিছে ঘুরতে থাকবে যে আমাকে যাতে না ধরতে পারে। এটাই হলো অপোজ করা। তাহলে এই যে অপোজ করতে থাকবে, কমপ্লিট যদি অপোজ করে, এটা একই স্পিডে ঘুরে, তাহলে তো আমাকে ভোল্টেজ কাট করার কোনো ইস্যু নাই, এটার উপরেই আছে সবসময়। তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তো থাকবে না। তাহলে কি একটু স্লো স্পিডে ঘুরবে না? একই স্পিডে কি ঘুরতে পারবে নর্থ পোল সাউথ পোলের সাথে? একই স্পিডে ঘুরতে পারবে। তাহলে তাহলে আমরা বলছিলাম ঠিক আছে, 1000 আরপিএম যদি হয়, নর্মালি আমরা দেখি 950 আরপিএম এর মতো এই স্পিডে রোটর ঘুরে, রোটর এই স্পিডে ঘুরে। আর ফ্লাক্স কোন স্পিডে ঘুরে? ফ্লাক্স ঘুরে হলো 1000 আরপিএম স্পিডে। ফ্লাক্সের রোটেশন স্পিড কিভাবে আমরা বের করতে পারি? এই যে এইটা কত স্পিডে ঘুরতেছে, n = 120 f/p। এই সূত্র ইউজ করলে আমরা এই সিনক্রোনাইজ স্পিডটা পেয়ে যাই, ns, মানে ফ্লাক্সের ঘোরার গতি। আর রোটর স্পিডটাকে আমরা কি বলি? রোটর স্পিডটাকে আমরা বলি n। n হলো রোটর স্পিড, ns হলো ফ্লাক্সের স্পিড। স্লিপ বের করছে না? স্লিপ মেশিন ওয়ানে স্লিপ বের করছো? ns - n/ns। তাহলে ns হলো তোমার সিনক্রোনাইজ স্পিড, n হলো তোমার রোটর স্পিড, ঠিক না? তাহলে এই যে সিনক্রোনাইজ স্পিড, এই স্পিডে আমরা ঘুরতে পারতেছি না। এখন আমার কোশ্চেন হলো যে আমি একটা মোটর বানাইতে চাই, যেই মোটর কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে। এটা কি কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে? আমি যদি লোড বাড়াই তাহলে কি এটা আরেকটু স্লো হয়ে যাবে না? স্লো তো হইতেই পারে, এটা তো এমন তো না যে কেউ এটাকে বেঁধে রাখছে। কোনো কিছুর সাথে তো আমরা আটকায় রাখি না। এটা একটু স্লো হলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেশি হবে, বেশি হলে আরো বেশি ফোর্স পাবে। যত বেশি লোড দিবা তত এটা স্লো হইতে থাকবে। স্লো হইলে কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেশি হবে, বেশি হলে কারেন্টও বেশি ইনডিউস হবে, ভোল্টেজও বেশি হবে, বেশি হলে অপোজিংও বেশি হবে। সো টর্ক বাড়তে থাকবে। তো এটাতে লোড বাড়াইলে মোটরটা একটু স্লো হয়, স্লো হয়ে এটা টর্ক ইনক্রিজ করে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। তো উদ্দেশ্য হলো আমার, এখন আমি চাই একটা মোটর তৈরি হোক যে মোটরটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে, কোনো নড়াচড়া নাই। তাহলে এই ফ্লাক্সের স্পিডটা কি কনস্ট্যান্ট না? যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে 120 f/p, যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, এটার স্পিড কনস্ট্যান্ট, তাহলে আমরা সামহাও যদি ফ্লাক্সের স্পিডে ঘুরতে পারতাম তাহলে আমাদের কি আর ঝামেলা হইতো? এই স্পিড কমা বাড়ার আর কোনো ইস্যু আছে? ফ্লাক্স যে স্পিডে ঘুরবে আমরা ওই স্পিডে ঘুরবো, সমস্যা আছে বলো তো? আমরা চাই কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, কনস্ট্যান্ট স্পিডে ঘোরার জন্য আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে একটা বাসে উঠতে হবে। আচ্ছা, এই হইলো আমাদের বাস। এই হলো আমাদের বাসের দরজা, ঠিক আছে? তো তুমি ধরো আচ্ছা, তো এই বাসটা ধরো 60 কিলোমিটার, ধরো না, ধরো 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো এখন তুমি এখানে প্ল্যাটফর্মে দাঁড়ায় আছো, ঠিক আছে? কুড়িল ফ্লাইওভার এখানে দাঁড়ায় আছো। যেই বাসের দরজাটা আসলো
সাই করে জাম দিলা, এমন ভাবে এম করলা যাতে বাসটাও আসছে, তুমিও দরজা দিয়ে ঢুকে পড়ছো, ঢুকে ভিতরে ঢুকে পড়লা। প্রবলেম আছে কোনো? না স্যার। না। আচ্ছা, এইবার আসি। তো তুমি এইখান দিয়ে জাম দিয়ে বাসের সামনে জাম দিলা এমন ভাবে যে ঠিক বাসের সামনে পড়লা, প্রবলেম আছে? আচ্ছা স্যার। আচ্ছা, কি প্রবলেম? বাস ধাক্কা দিবে, তাই না? আর এখানে এখান দিয়ে জাম দিয়ে দরজা দিয়ে ঢুকে গেলে ধাক্কা দিবে না? স্যার এখান থেকে স্যার তবে একটা ধাক্কা লাগবে স্যার ঢোকার সময়, মানে একটু জাস্ট। স্যার একটা ধাক্কায় স্যার ব্যথা পাবো না, একটা ধাক্কায় স্যার ব্যথা পাবো। এটা এইখানে জাম দেওয়া আর এখানে জাম দেওয়ার মধ্যে তফাৎ আছে? আচ্ছা স্যার। কি একটা তফাৎ? একটা স্যার রাইট পজিশন আর একটা তো স্যার ঠিক পজিশন না। স্যার একটাতে ভ্যাকিউম আছে আর একটাতে ভ্যাকিউম নাই স্যার, যেটাতে ভ্যাকিউম ওটাতে স্যার একটা আমি হলো মারা যাই। একটা হলো বাসের সামনে পড়ে মারা গেলা, একটা হলো বাসের ভিতরে ঢুকে মরে গেলা। এটা হলো তফাৎ। কারণ এখান দিয়ে এসে বাস তোমাকে ধাক্কা দিল, আর এখান দিয়ে ঢুকা মাত্র এই বাসের এখানে যে রেলিং আছে একটা, রেলিং তোমাকে ধাক্কা দিল। কত জোরে ধাক্কা দিবে? 40 কিলোমিটার পার আওয়ারেই ধাক্কা দিবে। এটাও 40 কিলোমিটার পার আওয়ারে এসে ধাক্কা দিবে, এখানেও 40 কিলোমিটার পার আওয়ারে ধাক্কা দিবে, কারণ তুমি স্টেশনারি, বাস মুভিং। তুমি সে দরজা দিয়েই ঢুকো আর বাসের সামনেই জাম দাও, দুই ক্ষেত্রে ইউ উইল ডাই। সো ইউ নিড টু নো দ্য সায়েন্স, আদারওয়াইজ ইউ মে ডাই উইদাউট নোয়িং দ্য রিজন ওয়াই ডিড আই ডাই। আমি তো বাসের ভিতরে ঢুকলাম, বাসের ভিতরে ঢুকে মরে গেলাম কেন? ঠিক আছে? তো দেখো না যে বাসের উপরে জাম দেওয়ার সময় মুভিতে দেখায় যে দৌড়ায় এসে এরকম জাম দেয় কেন? এরকম উপর থেকে সরাসরি জাম দিয়ে নামা যেত না? তো কি দেখায় নর্মালি? যে ব্রিজের উপর থেকে দৌড় দিয়ে এসে এরকম জাম দিয়ে বাসের উপরে নামে, তাই না? ওয়াই হি ইজ রানিং? রান করে এসে কেন জাম দেয়? কারণ জাস্ট টু ম্যাচ দ্য স্পিড অফ দ্য ভেহিকেল। তুমি যদি হ্যাঁ স্পিডের সাথে যদি ম্যাচ করতে পারো দেন দেয়ার ইজ নো প্রবলেম। একটা বাসে ওঠার সময় আমরা কি এইভাবে জাম দিয়ে উঠি না? আমরা কি করি বলতো? নর্মাল প্রসিডিওর কি? স্যার জাস্ট সিম্পলি স্যার মানে উঠতে যাই, জাম দেওয়া লাগে। এখানে দৌড়াইতে থাকি প্রথমে, রান, ম্যাচ দ্য স্পিড, দৌড়াইতে 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 বাসের স্পিডে খুব কাছাকাছি আসি, তারপরে কি? ক্যাচ হ্যান্ডেল, লক স্পিড। আমরা এখানে দৌড়ে এসে এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা হাত দিয়ে ধরে ফেলি। ধরে এখন কি আমাদের স্পিড লক হয়ে গেছে, তাই না? বাস যে স্পিডে যাচ্ছে, আমি হ্যান্ডেল যেহেতু ধরে ফেলছি, আমার স্পিড অলমোস্ট ম্যাচ হয়ে গেছে। তখন কি আমি জাম দিয়ে উঠে যাই? উঠে যাওয়ার পরে আর দৌড়াও? না স্যার। উঠে যাওয়ার পরে তার দৌড়ানোর দরকার নাই, তাই না? সো নো মোর রানিং। তো একদম সিম্পল, দেখো রান করে করে আমরা স্পিড ম্যাচ করি, ম্যাচ করার পরে আমরা হ্যান্ডেল ধরি, দ্যাট মিনস আমরা লক করি, স্পিড লক করলাম। স্পিড লক করার পরে আমরা পা দিয়ে উঠে দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থাকার পরে কি আমরা হাত ছেড়ে দেই, হ্যান্ডেল ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকি নায়কের মতো? না স্যার। তারপরে কিছু ধরে রাখি, কারণ হলো যে আমার এই স্পিডের সাথে আমার বডি যাতে ব্যালেন্স থাকে, দ্যাটস ওয়াই উই কিপ হোল্ডিং দ্য হ্যান্ডেল, তাই না? যে এইখান দিয়ে ধরো তুমি ধরে ঝুলে আসো, ধরে নাও যে তুমি এখনো ঠিক মতো উঠতে পারো না, ধরে ঝুলে আসো, এটা ছেড়ে দিলে কি হবে? উড়ে চলে যাবে না? মাঝে মধ্যে মুভিতে দেখায় না যে হ্যান্ডেল ধরে ঝুলতেছে, বা কার্টুনে দেখা হ্যান্ডেল ধরে ঝুলতেছে, ছেড়ে দিলে উড়ে চলে যাবা। সো যতক্ষণ পর্যন্ত হ্যান্ডেল তুমি ধরে রাখছো ততক্ষণ তুমি বাসের স্পিডে যেতে পারতেছো। হ্যান্ডেল ছেড়ে দিছো তার মানে তুমি আর থাকতে পারতেছো না। এখন ধরো তুমি হ্যান্ডেল ধরে ঝুলার পরে তোমার পিছনে আরেকজন এসে ঝুললো, তাহলে কি হবে? তোমাকে ধরে ঝুলতেছে, তোমার হাতের উপরে কি আরেকটু প্রেশার পড়বে না? বেশি টর্ক দেওয়া লাগবে না ধরে রাখার জন্য? জি স্যার। আচ্ছা, বেশি ফোর্স দেওয়া লাগবে। এরপর আরেকজন উঠলো, তোমাকে ধরে ঝুলতেছে, 3 নাম্বার জন, তখন কি? হাতের উপরে হাত ছিঁড়ে যাচ্ছে অবস্থা। তারপর 4 নাম্বার জন উঠলো, তখন কি হবে? হাত খুলে গেল, তখন সবাই কি থাকবা নাকি পড়ে যাবা সবাই একসাথে? একসাথে পড়বে স্যার। সবাই একসাথে পড়ে যাবা। তখন তোমার গতি কত হবে? পরে কিছুক্ষণ গড়ানোর পরে গতি কত হবে? স্যার জিরো হয়ে যাবে। জিরো স্যার। আইদার তুমি এই বাসের হ্যান্ডেল ধরে বাসের স্পিডে যাবা, আর যদি বাসের হ্যান্ডেল ছেড়ে দাও তাহলে কি জিরোতে আসবা। আইদার বাস স্পিডে তুমি যাবা, অর কি জিরো স্পিড। যদি বাসের হ্যান্ডেল ছেড়ে দাও, পড়ে যাও, তাহলে জিরো স্পিডে নেমে আসবা। এইটুকু কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা,
তাহলে বাস যদি বুঝে থাকো তাহলে এখন দেখবো মোটর বুঝে যাবা। এখন দেখো আমি চাচ্ছি যে এই আমার একটা ইন্ডাকশন মোটর, এটা আমার রোটর, রোটরে এখানে নর্থ পোল আর এখানে সাউথ পোল আছে, নর্থ পোল ঘুরতেছে, সাউথ পোল ঘুরতেছে। আমি একটা কাজ করলাম, এই জেনারেটরের রোটরে কি থাকে বলতো, উইন্ডিং থাকে না, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল এরকম করে উইন্ডিং দেই না আমরা? স্যার Yes, sir. আচ্ছা, এখানে দিলাম ধরো সাউথ পোলে উইন্ডিং দিলাম, এখানে নর্থ পোলে উইন্ডিং দিলাম, তাহলে এইভাবে আমার উইন্ডিং দেওয়া আছে। এই হলো সাউথ পোলের জন্য উইন্ডিং দিলাম, আর নর্থ পোলের জন্য উইন্ডিং দিলে ডেফিনেট উল্টা দিব, উল্টা দিকে টার্ন করলাম, ঠিক আছে? টার্ন করে এই আমাদের এটাকে এনে এখানে রাখলাম, এটাকে এনে এখানে রাখলাম, এখানে একটা স্লিপ রিং, এখানে একটা স্লিপ রিং, এইভাবেই তো রাখি, তাই না? Yes, sir. আচ্ছা, তো এই যে স্ট্রাকচার, তাহলে এই স্লিপ রিং দুইটাতে যদি আমরা ব্যাটারি সাপ্লাই দিই, ব্যাটারি সাপ্লাই দিলে কি হয়, এটা সাউথ পোল এটা নর্থ পোল হয়ে যায় না? তাই তো হয় জেনারেটরের ক্ষেত্রে আমরা সাপ্লাই দিলাম, জাস্ট সিম্পলি চিন্তা করো। আচ্ছা, এখন দেখো তো মোটরের ক্ষেত্রে আমরা কি করছি, মোটরের ক্ষেত্রে আমরা বলছি এখানে একটা স্কুয়াল কেজ রোটর দিব, স্কুয়াল কেজ রোটর, এটাতে কোনো সাপ্লাই নেই, এই ধরনের বারবার সহ স্কুয়াল কেজ রোটর। তো এখন এই স্কুয়াল কেজ রোটরের মধ্যে একটু মডিফিকেশন করলাম, করে এরকম করে দুটো উইন্ডিং বসাই দিলাম, এদিকে একটা আর এদিকে একটা বসায় আমরা এইখানে স্লিপ রিং এর সাথে এটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এইখানে একটা ডিসি সাপ্লাই দিলাম, দিলে কি হবে, এটা নর্থ পোল এটা সাউথ পোল হবে যদি আমরা ডিসি যখন অন করব তখন। এটুকু ক্লিয়ার হবে তো, নর্থ পোল আর সাউথ পোল নাকি? Yes, এটার sir. জন্য তো এত কঠিন কিছু নেই, আমরা ডিসি সাপ্লাই দিলাম নর্থ পোল সাউথ পোল হবে, এখানে কঠিন কিছুই চিন্তা করার না। আমার মন চাইছে আমি ডিসি সাপ্লাই দিব, এখানে কারো কিছু করার আছে নাই, আমি বানাইছি, আমার মন চাইছে আমি ডিসি সাপ্লাই দিছি, নর্থ পোল সাউথ পোল হয়ে গেছে। তো এখন দেখো যে এই নর্থ পোল সাউথ পোল এখন নাই, ধরো আমি ডিসি সাপ্লাই দেই নাই, তো নর্মালি আমরা যদি এখন এইখানে নর্থ পোল আর সাউথ পোলে যে স্ট্যাটরের ফ্লাক্স যদি ঘুরতে থাকে, রোটেটিং ফ্লাক্স যেটা, তো এটা তো স্কোয়াল কেজ রোটর আছেই, তো এটা কি ঘুরবে না? Yes, আগের sir. প্রিন্সিপালে ঘুরবে। আমরা তো কিছুই করি না, এখানে দুটো উইন্ডিং রাখছি, কোনো সাপ্লাই টাপ্লাই দিই না, নর্মালি ঘুরবে। তাহলে ফ্লাক্স যদি 1000 আরপিএম এ ঘুরে, আর এই রোটরটা কত আরপিএম পর্যন্ত উঠবে, রোটর 950 পর্যন্ত উঠলো, 950, 60 এরকম, sir. হ্যাঁ এরকম 950-60 উঠলো। আচ্ছা, উঠার পরে আমি সাডেনলি করলাম কি, এখানে ডিসি দিয়ে দিলাম, ডিসি দিলে ধরো এটা সাউথ হয়ে গেল, এটা নর্থ হয়ে গেল, এখন কি হবে বলতো, এখন তো খুব কাছাকাছি স্পিড, তাই না দুইজনের? এই নর্থ পোল আর সাউথ পোল কি একটা একটাকে অ্যাট্রাক্ট করবে না? যদি স্ট্রং ম্যাগনেট, এখানে তো অনেক বড় কয়েল দিয়ে ম্যাগনেট দিলাম, স্ট্রং ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে। ইলেকট্রোম্যাগনেট তো দেখছো এই যে পোর্টে যে বড় বড় কন্টেইনার আছে, কন্টেইনারকে আলগায় নিয়ে যায় কিভাবে, এখানে ইলেকট্রোম্যাগনেট দিয়ে অ্যাটাচ করে অনেক সময় নিয়ে যায়, দেখছো না এরকম ম্যাগনেট দিয়ে ধাপ করে ধরে নিয়ে কোনো জায়গায় নিয়ে রেখে দেয়, অথবা এরকম চেইন দিয়ে লক করেও নিয়ে যায়, দুইটা ওয়ে আছে। হ্যাঁ, তো এরকম ম্যাগনেট দিয়েও নিয়ে যাওয়া যায়, চেইন দিয়েও নিয়ে যাওয়া যায়। আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেট খুব পাওয়ারফুল হওয়া সম্ভব, তাহলে এখানে যেহেতু ইলেকট্রোম্যাগনেট করছি, নর্থ পোল সাউথ পোল কি সাডেনলি লক হয়ে যাওয়ার চান্স আছে না? Yes, sir. একসাথে লেগে যাওয়ারই আছে। হ্যাঁ, তাহলে এই যে 950 স্পিড ছিল, ওই যে তোমার বাসের যে এক্সাম্পলটা দিলাম, প্রথমে কি করছো তুমি, দৌড়ে কাছাকাছি স্পিডে আসছো, এসে কি করছো, হ্যান্ডেল ধরে ফেলছো, হ্যান্ডেল ধরার পরে তুমি বাসে উঠে গেছো, এরপরে হ্যান্ডেল ধরে তুমি চুপচাপ বসে থাকবা। দেখো তো এটা মিলছে কিনা? আমরা ইন্ডাকশন প্রিন্সিপালে ধীরে কাছাকাছি স্পিডে আসছে 950, তারপর সাডেনলি আমরা ডিসি সাপ্লাই দিলাম, সে হ্যান্ডেল ধরে ফেললো, হ্যান্ডেল কি এখানে, এই যে নর্থ পোল সাউথ পোল ঘুরতেছে, এই স্পিডে তো আমি ঘুরতে চাই, তো একে আমি ধরে ফেললাম। তো প্রথমে ধরতে পারতাম না কেন, কারণ 1000 আরপিএম, তো আমি সাডেনলি তো 1000 আরপিএম এ যেতে পারবো না, তাই না? তো আমরা কাছাকাছি স্পিডে যে ম্যাগনেটিক্যালি লক করলাম, ঠিক আছে? Yes, sir. এখন যখন লক হয়ে গেছে, এখন কি এখন কি আর ওই যে ইন্ডাকশন প্রিন্সিপাল আছে? চিন্তা করো তো, একই স্পিডে ঘুরতেছে না তারা? স্যার একসাথে স্পিডে Yes, ঘুরবে। sir. এখন 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 ঘুরতেছে কি জন্য, ওই যে লেন্সের লর জন্য নাকি এই লকিং এর জন্য? চিন্তা করো তো, লেন্সের ল আছে এখন আর? না স্যার, লকিং এর লেন্সের ল নাই স্যার। এখন লেন্সের ল নাই, কারণ রিলেটিভ ভেলোসিটি তো নাই, দুজন একই স্পিডে ঘুরতেছে, তাহলে এখন শুধুমাত্র ম্যাগনেটিক লকিং এর জন্য ঘুরতেছে। এখন বলো, যদি একটু লোড দেই, এখানে ধরো একটা আটার বস্তা লাগাই দিলাম, বা এখানে একটা ধরো এই আটা মাখানোর ইয়া লাগাই দিলাম, মেশিনের অংশ লাগাই দিলাম, সে আটা মাখানো শুরু করছে, তাহলে এই সাউথ পোল কি হবে? সরে যাবে স্যার। একটু একটু সরে যাবে, এরকম ভাবে লকিং হবে, তাই না? একটু পিছায় যাবে, পিছায় লকিং হবে, তাহলে এর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে। এই অ্যাঙ্গেলটা বাড়বে কখন বলো তো, এখানে যদি আলফা অ্যাঙ্গেল একটু পিছায় যায়,
যত লোড দিব তত আলফা অ্যাঙ্গেল বাড়বে না? স্যার লোড, হ্যাঁ লোড দিলে আলফা অ্যাঙ্গেল পিছাতে থাকবে, রোটরটা একটু পিছাতে থাকবে, স্টিল লকিং কিন্তু পিছাতে থাকবে। তার মানে যত আলফা অ্যাঙ্গেল বাড়বে বুঝবো যে তত বেশি লোড নিয়ে সে রান করতেছে। তাহলে এটাকে আমরা বলতেছি লোড অ্যাঙ্গেল। বুঝা গেল? দেখেই বোঝা যাচ্ছে মানে কমন সেন্সই বলতেছে যত বেশি লোড দিব একটু পিছায় আলফা অ্যাঙ্গেল বাড়তে থাকবে। তো তোমার কি ধারণা কত ডিগ্রি হইতে পারে আলফা অ্যাঙ্গেল ম্যাক্সিমাম? এটা ধরো পিছাইতে কত ডিগ্রি আসবে, আর এটা পিছাইতে কত ডিগ্রি যাবে ম্যাক্সিমাম? ধরো থিওরিটিক্যাল আমি চিন্তা করলাম। স্যার নর্থ পোল থেকে সাউথ পোলে যেতে পারে হাইয়েস্ট 90 ডিগ্রি বেশি যাবে। ধরো এখান থেকে এই পর্যন্ত 90-র পরে আসলে তো সাউথের কাছেই চলে আসলো, নর্থে আর লকিং কি থাকবে? আর নর্থ তো সাউথের কাছেই চলে আসতেছে, তাই না? ম্যাক্সিমাম গেলেও তো 90 ডিগ্রি বেশি কি যাবে না স্যার পিছাইতে? তাহলে এই আলফা অ্যাঙ্গেল ম্যাক্সিমাম হলে 90 ডিগ্রি হইতে পারে ম্যাক্সিমাম, এরপরে আর লকিং থাকার কোনো চান্সই নেই। দেখে বোঝা যাচ্ছে যদিও 90 ডিগ্রি অনেক বড় অ্যাঙ্গেল, এতটুকু পর্যন্ত লকিং থাকবে না, তার অনেক আগে লকিং ছুটে যাবে। এটাও আমরা দেখে আন্দাজ করতে পারতেছি। এত লম্বা মানে এত ডিস্টেন্স সরে গেলে ম্যাগনেট দুইটা যদি কাছাকাছি থাকে তাহলে সে তোমার পাওয়ার বেশি থাকে, আস্তে আস্তে দূরে সরতে থাকলে একটা সময় দেখা যাবে আর ম্যাগনেটিক লকিং থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা তো অনেক কিছুই বুঝে ফেললাম। তো আমাকে এখন কয়েকটা মানে আইটেম বলো। 1 নাম্বার, এটা কি সেলফ স্টার্টিং? এই মোটরটা কি নিজে নিজে স্টার্ট হইতে পারে? নো স্যার। নো স্যার। না, প্রথমে তো কোনো জিনিসই একেবারে কি সিনক্রোনাইজ স্পিডে ঘুরতে পারবে না। তাহলে অন্য কোনো মেথডে, যেমন আমরা ইন্ডাকশন প্রিন্সিপাল ইউজ করে কাছাকাছি স্পিডে নিয়ে তারপর লক করতেছি, অথবা এটাকে অন্য আরেকটা মোটর লাগায় এটাকে কাছাকাছি স্পিডে এনে তারপরে লক করে দিব। এই ধরনের অনেক রকমের মেথড হতে পারে, বাট ইটস নট সেলফ স্টার্টিং, নিজে নিজে স্টার্ট হইতে পারে না। এটাকে অন্য কোনো মেথড ইউজ করে একে কাছাকাছি স্পিডে এনে আমাকে লক করতে হয়। এটুকু তো শিওর না? 2 নাম্বার, এখানে সাপ্লাই কয়টা? এই মোটরে কয়টা সাপ্লাই দিতে? একটা একটা কি সাপ্লাই বলো? ডিসি না ডিসি? ডিসি সাপ্লাই স্যার। জি স্যার। আর কোনো সাপ্লাই নেই? দুইটা সাপ্লাই হবে, একটা ডিসি একটা এসি। হ্যাঁ, গুড। Yes, sir. এই যে স্ট্যাটরের নর্থ পোল সাউথ পোল আসতেছে, এটা কই থেকে আসতেছে? স্ট্যাটরে উইন্ডিং আছে না? এটা তো রোটর দেখতেছি। স্ট্যাটরে তো তোমার 3 ফেজ উইন্ডিং দিতে হবে। 3 ফেজ উইন্ডিং দিলে সে একটা রোটেশনাল ফ্লাক্স তৈরি হবে, বা 2 ফেজ দিলেও হবে। 3 ফেজই দেই আমরা, ধরো 3 ফেজ সাপ্লাই দিলাম একদম 1.5 এম, এই ধরনের একটা সার্কুলার রোটেটিং ফ্লাক্স তৈরি হবে। আমরা জানি যে 3 ফেজ সাপ্লাই দিলে খুব সুন্দর একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের রোটেটিং ফ্লাক্স তৈরি হয়। তাহলে এই যে নর্থ পোল সাউথ পোল বাইরে আছে, এটার জন্য একটা এসি দেওয়া লাগবে, আর এই যে ডিসি লকিং করব, ম্যাগনেটিক্যালি লকিং, তার জন্য একটা ডিসি দেওয়া লাগবে। ক্লিয়ার? Yes, sir. তাহলে সাপ্লাই সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। এখন হলো স্পিড। এটার স্পিড কিসের উপর ডিপেন্ড করে? কার স্পিডের উপর ডিপেন্ড করে? রোটরের স্পিড স্যার। রোটরের স্পিডই কার উপর ডিপেন্ড করে? স্যার লোডের উপর ডিপেন্ড করতেছে না স্যার। না, কার সাথে লক হয়ে সে ঘুরতেছে তার উপরে ডিপেন্ড করে। কার সাথে লক হয় সে? ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন। স্ট্যাটরের ফ্লাক্স না রোটরের ফ্লাক্স, কার সাথে লক হয়? স্ট্যাটরের ফ্লাক্স স্যার। তাহলে স্পিড ডিপেন্ডস অন স্ট্যাটর ফ্লাক্স, না Yes, sir. ফ্লাক্স স্পিড। স্ট্যাটর ফ্লাক্স স্পিড আমরা কিভাবে বের করতে পারি বলো তো? NS = স্ট্যাটরের 120 F ডিভাইডেড বাই P। F divided by P। তার মানে স্পিড ডিপেন্ডস অন স্ট্যাটর ফ্লাক্স স্পিড, যেটা আমরা এই যে বাইরের সাইডে যে রোটেশনাল ফ্লাক্সটা আছে সেটার স্পিডের উপরে স্পিড ডিপেন্ড করে। আচ্ছা, এখন বলো স্পিড ক্যান বি চেঞ্জড বাই চেঞ্জিং হোয়াট? কি চেঞ্জ করলে স্পিড চেঞ্জ হবে? পোল তো ধর একটা মোটর বানায় ফেললাম, এরপর কি আর পোল চেঞ্জ করা যাবে? মোটর বানায় ফেললাম তাহলে তাইলে ফ্রিকোয়েন্সি, পোল তো কনস্ট্যান্ট হয়েই যাবে বানানোর পরে। তাহলে স্পিড ক্যান বি চেঞ্জ বাই চেঞ্জিং ফ্রিকোয়েন্সি। তো আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে স্পিড চেঞ্জ হয়ে যাবে। কি ক্লিয়ার না? Yes, sir. Clear, sir. আচ্ছা, এখন আমাকে বলো যে আমার এখানে কি কি, এই যে ডিসি সাপ্লাই, এই ডিসি সাপ্লাই কি আমি চেঞ্জ করতে পারি নাকি আমাকে চেঞ্জ করতে দিবে না কেউ?
স্যার পারবো স্যার। পারবো, আমার হাতে ব্যাটারি আছে, আমার মন চাইছে আমি ঘুরাই দিব। কারোর দুনিয়াতে সাধ্য আছে যে আমাকে ঘুরাইতে দিবে না? মোটর নষ্ট হইলে হোক, এটা আমার মোটর। ভাই আপনি এত কথা বলেন কেন? আমার মোটর, আমি ডিসি বাড়াই না কমাই এটা আমার ইচ্ছা। কারো কিছু করার আছে বলো? আমি মোটর কিনছি, আমি এটা জ্বালায় ফেলাবো। কারো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। নাই। এখন মনে করো তুমি মোটর কিনে আনছো, এখন তোমার মন চাইছে ডিসি ঘুরাবো, ডিসি একবার ডানে ঘুরাইতেছো, একবার বামে ঘুরাইতেছো, তোমার মন চাইতেছে যে আজকে মন ভালো না, ডিসি দেখি ডানে বামে ঘুরাই কি হয়। তো ডিসি ডানে বামে ঘুরাইলে কি হবে? তো ম্যাগনেটিক ফ্লাক্স উইক হবে, স্ট্রং হবে, তাই না? ডিসির ভ্যালুর উপর ডিপেন্ড করে, কারণ ডিসি সাপ্লাইয়ের উপরই তো ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু ডিপেন্ড করতেছে। যত বেশি সাপ্লাই দিবা তত বেশি কারেন্ট হবে, তত বেশি ফ্লাক্স হবে। আর যদি কারেন্ট কমায় দাও তাহলে ফ্লাক্সও উইক হবে। এটা তো শিওর, তাই না? জি স্যার। ডিসি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। তাহলে ডিসি সাপ্লাইটা চেঞ্জ করলে ডেফিনেটলি মোটরে কোনো না কোনো প্যারামিটার চেঞ্জ হবে, হবে কিনা কি মনে হয়? Yes, sir. হবে, sir. হবে। এটা যেহেতু একটা ইনপুট, চেঞ্জ করলে ডেফিনেটলি কোনো না কোনো একটা এফেক্ট তো আসবেই। সেই এফেক্ট আমরা নেক্সট দিন দেখবো। তো সেটার এফেক্টটা একটু আগে থেকে বলে রাখি। তো আমরা এমন করতে পারি যে ডিসি সাপ্লাই এমন বাড়াইলাম যে ওইটা সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি। এই যে সাপ্লাই ভোল্টেজ আমরা ভি দিচ্ছি, ভি থেকে এই ডিসির পরিমাণ বেশি দিয়ে দিলাম। এই ধরনের কন্ডিশনকে আমরা বলতেছি ওভার এক্সাইটেড কন্ডিশন। আমি বেশি দিয়ে দিছি। আর ভি যদি এই ডিসির পরিমাণ সমান হয়, ডিসি আর এসির যে ভ্যালু সেটা যদি আমরা সমান করি, সমান করলে আমরা ওইটাকে বলতেছি নর্মাল এক্সাইটেশন, যে দুইটাই সমান। আর যদি এই ডিসি ভ্যালুটা এই সাপ্লাই ভোল্টেজ যে এসি আছে তার চেয়ে কম রাখি, তাহলে আমরা এটাকে বলবো আন্ডার এক্সাইটেড কন্ডিশন। তাহলে তিনটা ছাড়া আর কোনো কন্ডিশন কি সম্ভব? সমান, বড় আর ছোট, এছাড়া আর কিছু সম্ভব? না স্যার। আর তো কিছু সম্ভব না। তাহলে আমার যতই মন চায়, আমি যতই দুষ্টমি করি, এই তিনটা দুষ্টমি করতে পারবো। আচ্ছা, তাহলে একবার বড় করে দেখবো, একবার ছোট করে দেখবো, আবার সমান করে দেখবো। করলে যে একটা আজব জিনিস হয়, খুবই মজার, সেটা হলো যখনই আমরা ওভার এক্সাইটেড অবস্থায় রাখি, মানে বেশি ডিসি ভোল্টেজ দিই, তখন দেখা যায় এই মোটরটার পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়ে যায়। মোটরের পাওয়ার ফ্যাক্টর তো কখনোই লিডিং হওয়ার কথা না, মোটর তো সবসময় ল্যাগিং কারেন্ট নেয় না। মোটরের ভিতরে সবই তো কয়েল, কয়েল মানে ইন্ডাক্টর। ইন্ডাক্টর তো সবসময় ল্যাগিং কারেন্ট নেয়, কিন্তু এটা যখনই আমরা ওভার এক্সাইটেড করতেছি তখন দেখা যাচ্ছে মোটরটা লিডিং কারেন্ট নেওয়া শুরু করছে, তাহলে এটা ক্যাপাসিটিভ লোডের মতো বিহেভ করতেছে। আবার যখন আমরা এটাকে ধরো ইকুয়াল রাখতেছি তখন দেখা যাচ্ছে কম ল্যাগিং। আবার যখন আন্ডার এক্সাইটেড কন্ডিশনে রাখতেছে, ভোল্টেজটা খুব কমায় দিচ্ছি, তখন দেখা যাচ্ছে মোটরটা ল্যাগিং, মানে খুব বেশি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করতেছে। তাহলে এইটাই একটা খুবই অ্যামেজিং মোটর দ্যাট ক্যান রান ইন আইদার লিডিং পাওয়ার ফ্যাক্টর or lagging power factor or even unity power factor. So this is a unique motor that can run in different power factors. So we can control power factor using DC excitation. DC excitation চেঞ্জ করে আমরা পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করব, we'll see it using a vector diagram later on. Okay, কোনো কোশ্চেন আছে? নো স্যার। স্যার আচ্ছা, যদি কোশ্চেন না থাকে, এবার বুঝতে পারছো বাসের এক্সাম্পল কেন দিছি? Yes, sir. Yes, sir. কি প্রথমে অবাক লাগছে? তো এই যে এখানে একটা কথা লিখছি, আইদার বাস স্পিড অর জিরো স্পিড। এটা বুঝতে পারছো? যে এখন যদি লকিং ছুটে যায়, ধরো লোড দিতেই আসো, লকিং ছুটে গেলে কি হবে? একসময় জিরো স্পিড হয়ে যাবে। এটা তো আর ঘুরবে না, এটা জিরো স্পিডে চলে যাবে। আইদার এটা মানে ফুল স্পিডে ঘুরবে, এই লকিং স্পিডে ঘুরবে, নাইলে এটা জিরো স্পিডে চলে যাবে। সো এখানে ইন্টারমিডিয়েটারি আর কোনো অপশন নাই। তো এই জন্যই বলতেছিলাম যে আইদার তুমি বাসের স্পিডে যেতে পারবা লকিং থাকলে, আর যদি বাস থেকে পড়ে যাও তাহলে জিরো স্পিড। তো একইভাবে এই মোটরেও দেখো যে যদি লকিং থাকে এটা লকিং স্পিডে ঘুরতে থাকবে, আর যদি লক কোনোভাবে খুলে যায় এটা স্লো হয়ে জিরো স্পিডে চলে আসবে, ফ্লাক্স ঘুরতে থাকবে, কিন্তু ফ্লাক্স এটাকে আর স্পিড আপ করতে পারবে না, কারণ ম্যাগনেটিক লকিং আর তখন নাই। আবার নতুন করে সেই ইন্ডাকশন প্রিন্সিপালে যেতে হবে, যে এটাকে তোমার ওই যে স্পিড আপ করতে হবে, আবার পরে ডিসি সাপ্লাই দিয়ে ম্যাগনেটিক লকিং করতে হবে, নতুন করে আবার স্টার্টিং প্রসেস শুরু করতে হবে একবার যদি ডিসিঙ্ক হয়ে যায়। সো সিঙ্ক্রোনাইজ মোটর আইদার রানস অ্যাট সিঙ্ক্রোনাইজ স্পিড অর নট এট অল। That's all for today.
আমরা এতটুকুই শেষ করি। আমার আবার ব্যাক টু ব্যাক ক্লাস আছে, 2টা বেজে গেছে অলরেডি। সো তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিই। সো start taking first 2 pages. প্রথম 2টা পেজের স্ক্রিনশট নিয়ে নাও। সেকেন্ড 2 pages ডান স্যার। আচ্ছা, ক্লাস না করে শুধু এই লেকচারটুকু পাইলে কি বুঝবা বলো তো? এই একটা ম্যাথ প্রবলেম করছে, আর এখানে কি জানি বাস টাস দেখাইছে, একটা বাসের ভিতরে রান কি এগুলা কি দুষ্টু মানে খেলাধুলা করছে, স্যার আজকে বাস নিয়ে গল্প করছে, তাই না? এটাই বুঝবা। সো ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ক্লাস কখনো মিস করবে না, যেই ফ্যাকাল্টিরই হোক। ক্লাসে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন থাকে যেগুলো কখনো লেকচার থেকে রিট্রাইভ করা যায় না। শুধু ক্লাস লেকচার নিলে তুমি বুঝবা যে ইউ আর গেটিং দ্য টেক্সট অনলি। ইট ইজ বেটার এক্সপ্লেইনড ইন দ্য বুক দেন দ্য ক্লাস লেকচার। এটা বইতে আরো ভালোভাবে এক্সপ্লেইন করা আছে। ধরো এই যে এই জিনিসগুলা তুমি অনেক লম্বা সময় নিয়ে পড়তে পারো, বাট এখানে তোমাকে যে অল্প সময়ের মধ্যে এই জিনিসটা 1.5 ঘন্টার মধ্যে যতটুকু বুঝাইছে, এটা বই থেকে পড়তে গেলে তোমার হয়তো একদিন সময় লাগবে। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং ক্লাস। সো ক্লাস মিস করবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, ওয়েলকাম।